আচ্ছা, সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। তো তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারছো ভাবনা চিন্তার বিষয় কোশ্চেন মার্ক দিয়ে। তো আমরা এই কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব আলোচনা আমাদের বইয়ের অধ্যায়ের শেষে যে অনুশীলনী রয়েছে সেখানে দেখবে অনেকগুলো এমসিকিউ টাইপ প্রশ্ন, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর, স্তম্ভ মেলানো, এগুলো রয়েছে। আমাদের কি করতে হয়, প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে একবার করে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিস করতে হবে? প্রত্যেক ধরনের প্রশ্ন যদি আমরা প্র্যাকটিস করি তাহলে দেখবে এই অধ্যায় থেকে যাবতীয় শর্ট প্রশ্ন সব কিন্তু তোমাদের একদম পুরো অভ্যাস হয়ে যাবে, মনে রাখার মতো ব্যাপার হয়ে দাঁড়াবে, তাই না? আমরা অনেক সময় টেক্সট বই পড়লে কি হয়, কিছু কিছু শর্ট প্রশ্ন হয়তো আমাদের কাছে স্লিপ করে বেরিয়ে যায় যে এই নির্দিষ্ট শর্ট প্রশ্নটা কি হয়, কিন্তু যখনই স্যারেরা মাস্টারমশাইরা জিজ্ঞাসা করেন তখন হয়তো মাথা চুলকোতে হয় যে ওই নির্দিষ্ট শর্ট প্রশ্নটা কি উত্তরটা হবে, সেটা কিন্তু আমাদের একটু ভাবতে হয়। তো পরীক্ষার হলে যাতে আমাদের একদম সময় নষ্ট না হয়, স্যারদের কাছে যাতে একদম বকুনি খেতে না হয়, সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলি যে এই যে শর্ট প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টেই, শুধুমাত্র জিওগ্রাফির কথা আমি বলছি না, ভূগোল বিষয় বা আদার্স যে কোনো বিষয়ের অনুশীলনীর শেষে প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই সলভ করতে হবে। এবং শুধু এই নির্দিষ্ট অনুশীলনী নয়, দেখবে এইবার তোমাদের টেস্ট পেপারও চলে এসছে, মাধ্যমিকের টেস্ট পেপার থেকেও কিন্তু তোমরা যদি শর্ট প্রশ্নগুলো করো, প্রায় 56 থেকে 60 নাম্বারের শর্ট প্রশ্ন প্রায় থাকে, বা হ্যাঁ প্রায় 40 থেকে 50 কাছাকাছি। তো এইগুলো যদি খুব ভালো করে প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু শর্ট প্রশ্নে একদম 100% এফোর্ট দিলে কিন্তু খুব ভালো নাম্বার আসে, এবং শর্ট প্রশ্নের উপরেই কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে যে নাম্বারের বিচ্যুতি মানে পার্থক্যটা কিন্তু তখনই হয়ে যায়, কে কতটা সবকটা সঠিক উত্তর দিতে পারলো কি পারলো না, তাই না? কারণ বড় প্রশ্ন তুমি যা লিখবে, সব প্রশ্নের হয়তো তুমি ছবি আঁকলেও সবটা সঠিকভাবে যে এক্সামিনার খাতা দেখছেন তিনি হয়তো ফুল মার্কস দিতেও পারেন, হাফ মার্কস করে কাটতে পারেন, 1 মার্কস করে কাটতে পারেন, মার্ক করে কাটতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু ভ্যারি করে যায়, কিন্তু এই যে জায়গাটায় যেখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই সেটাকে কিন্তু আমাদের 100% এফোর্ট দিতে হবে। শুধু 100% নয়, 200% এফোর্ট দিলে আমরা প্রত্যেকটি শর্ট প্রশ্ন সঠিকভাবে কিন্তু তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আজকের দিনে যেটা আলোচনা করব, অর্থাৎ এই যে প্রথম অধ্যায়ের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা বিভিন্ন সৃষ্ট ভূমিরূপ, এদের যে প্রশ্ন উত্তর রয়েছে সেই পার্ট 2। পূর্বের দিনে সবাই ছিলে তো? আচ্ছা, খুব ভালো। এই পূর্বের দিনে দেখবে আমরা এমসিকিউ টাইপ কোশ্চেন, আর তার সাথে সাথে আমরা 3টি বাম স্তম্ভ ডান স্তম্ভ আমরা ইতিমধ্যে সেগুলো আলোচনা করেছি। ঠিক আছে, তো এই প্রশ্নোত্তর আলোচনার আজকে দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বতে দেখবে অনেক প্রশ্ন কিন্তু আমরা রিপিট পাবো, যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমরা করে ফেলেছি, মানে সলভ আউট করছি, কিন্তু এগুলো আবার শূন্যস্থানে আসতে পারে, 2-1 কথাতে আসতে পারে, সত্য মিথ্যাতে আসতে পারে। তো যখন রিপিট হচ্ছে একটা জিনিস দেখবে ভালো হয়, সেটা হচ্ছে কি, এই যে একই প্রশ্ন বারবার সলভ করার জন্য, বারবার প্র্যাকটিস করার জন্য সেই প্রশ্নটা কিন্তু একদম পুরো ভালোভাবে সম্পূর্ণভাবে কিন্তু তোমাদেরকে মনে রাখার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, তাই না? তাহলে চলো আমরা নির্দিষ্ট প্রশ্নোত্তর পর্ব আলোচনা শুরু করি। প্রথমেই শূন্যস্থান পূরণ করতে হবে, এবং প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে রয়েছে, সেগুলো আমরা একটু জেনে নেব। তো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব সঠিক উত্তরটা, যে এখানটায় কি হবে তোমরা সবাই বলবে, ঠিক আছে? যাদের জিজ্ঞাসা করবো তোমরা একটু হাত তুলে রেসপন্স করবে। আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কি হয়?
আচ্ছা, তাহলে আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কি হয়? আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, তাই তো? তাহলে প্রথম যে প্রশ্ন, কারণ অবরোহণ আর আরোহণ, আরোহণ মানে ধীরে ধীরে ওপরে ওঠা, উচ্চতা বৃদ্ধি পাওয়া, আর অবরোহণ মানে ধীরে ধীরে উচ্চতা ছিল হ্রাস পাবে। তাহলে আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। জলপ্রপাতের ঢাল যদি বেশি হয় তাকে কি বলা হয় বলতো? জলপ্রপাতে দেখবে, জলপ্রপাত আমরা যে অংশ আলোচনা করেছিলাম সেখানটাতে ঢাল এবং জলের গতি অনুসারে দুটো শ্রেণীবিভাগ ছিল। তাহলে সেইখানটাতে এই ঢাল যখন বেশি হচ্ছে তখন তাকে আমরা কি বলছি, কি বলা হয়? ক্যাসকেড বলা হয়। মনে থাকবে? ভেরি গুড। তাহলে ক্যাসকেড, 2 নম্বর উত্তর গেল ক্যাসকেড। ড্যাশ হলো নদীর ক্ষয়কাজের একটি প্রক্রিয়া। তাহলে নদীর ক্ষয়কাজে কিন্তু ভূমিরূপ জিজ্ঞাসা করেনি, কি বলেছে? ড্যাশ হলো নদীর ক্ষয়কাজের একটি প্রক্রিয়া। অর্থাৎ এই যে মানে নদী ক্ষয়কাজ করে কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে, কোন কোন পদ্ধতির মাধ্যমে, সেগুলোই কিন্তু মেনলি উল্লেখ করতে হবে। এটা জলপ্রবাহ ক্ষয় আর একটা হচ্ছে দ্রবণ ক্ষয়। তাহলে জলপ্রবাহ ক্ষয়, দ্রবণ ক্ষয়, বুদবুদ ক্ষয়, অবঘর্ষ, এগুলো সবকটি ক্ষয়কার্যের উদাহরণ, তাই তো, ক্ষয়কার্যের পদ্ধতি। তো সেটা আমরা বলতে পারি জলপ্রবাহ ক্ষয় অথবা দ্রবণ ক্ষয়। তারপরে রয়েছে 4 নম্বর, নদীর সঞ্চয় কাজ সবচেয়ে বেশি হয় ড্যাশ গতিতে। তাহলে কোন গতিতে নদীর সঞ্চয় কাজ সবচেয়ে বেশি হয়? আমাকে শুরুতেই বলো, ক্ষয় কাজ কোন গতিতে হয়? উচ্চ গতিতে। বহন কাজ মধ্য গতিতে, আর সঞ্চয় কাজ নিম্ন গতিতে। ভেরি গুড। তাহলে উত্তর কি হলো? নদীর সঞ্চয় কাজ সবচেয়ে বেশি হয় নিম্ন গতিতে। আচ্ছা, হিমশৈল মূলত ড্যাশ হিমবাহ থেকে সৃষ্টি হয়। তাহলে যে হিমশৈল আমরা আলোচনা করেছিলাম, যার মানে 9 ভাগের 1 অংশ জলের উপরে থাকে আর 9 ভাগের 8 ভাগ অংশ জলের নিচে থাকে, তাই তো? এই যে হিমশৈলটা, এটা কোন হিমবাহ থেকে সৃষ্টি হয়? আগে আমাদের হিমবাহের শ্রেণীবিভাগ কি আছে? পার্বত্য হিমবাহ, মহাদেশীয় হিমবাহ, তাই তো? এটা রয়েছে উপত্যকা হিমবাহ। তাহলে আমাদের হিমশৈল যেটা, সেটা হিমশৈল কিন্তু তৈরি হয় কোন হিমবাহ থেকে? মহাদেশীয় হিমবাহ থেকে কিন্তু এই হিমশৈল সৃষ্টি হয়। ঠিক আছে? আচ্ছা, ড্রামলিন, ড্রামলিন ড্যাশ আকৃতি বিশিষ্ট হয়। ড্রামলিন কোথায় দেখতে পাওয়া যায়? মানে কিসের ভূমিরূপ বলো? ড্রামলিন হচ্ছে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ। ড্রামলিন দেখতে কেমন? উল্টানো ঝুড়ির মতো বা নৌকার মতো বা ডিমের মতো, সেটাই বলা হচ্ছে ড্রামলিন ড্যাশ আকৃতি বিশিষ্ট। সেই জন্যই ড্রামলিন বিশিষ্ট ভূমিরূপকে কি নামে পরিচিত করা হয়েছে? বাস্কেট অফ এগ টোপোগ্রাফি, তাই তো, ডিমের ঝুড়ি। মনে পড়ছে? আচ্ছা, তাহলে ড্রামলিন তাহলে কিসের হলো? উল্টানো নৌকা বা ডিমের মতো আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। ঠিক আছে? তাহলে আমরা একটু রিপিট করে নিই তোমাদেরকে আরো একটু ভালোভাবে মনে রাখার জন্য। আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। জলপ্রপাতের ঢাল বেশি হলে ক্যাসকেড বলা হয়। ড্যাশ হলো নদীর ক্ষয়কাজের একটি প্রক্রিয়া, যে কোনো একটি প্রক্রিয়া বলো, জলপ্রবাহ, দ্রবণ। নদীর সঞ্চয় কাজ সবচেয়ে বেশি হয় নিম্ন গতিতে। হিমশৈল মূলত ড্যাশ হিমবাহ থেকে সৃষ্টি হয়, মহাদেশীয় হিমবাহ থেকে। ড্রামলিন ড্যাশ আকৃতি বিশিষ্ট হয়, উল্টানো নৌকা বা ডিমের মতো হয়। ঠিক আছে? পরবর্তী প্রশ্নগুলো এবার আমরা দেখি। হিমবাহের মধ্যে আড়াআড়ি ফাটলগুলিকে ড্যাশ বলে। বলাই হচ্ছে হিমবাহ, এই হিমবাহের মধ্যে আড়াআড়ি যে ফাটল রয়েছে, সেই ফাটলগুলো পর্বত আরোহীদের জন্য খুব বিপজ্জনক, কারণ তারা দূর থেকে সেই ফাটল স্থান কিন্তু দেখতে পায় না, কাছাকাছি গেলেই তবেই সেটা পরিলক্ষিত হয়। তো এই ফাটলগুলিকে কি বলা হচ্ছে? ফাটলগুলিকে ক্রেভাস বলা হচ্ছে। ঠিক আছে? লোয়েস বায়ুর ড্যাশ কাজ দ্বারা সৃষ্ট হয়। লোয়েসটা কি বলতো? বালিয়াড়ি? তাহলে সমভূমি।
তাহলে লোয়েস বায়ুর ড্যাশ কাজ দ্বারা গঠিত হয়, কিসের দ্বারা গঠিত হয়? বায়ুর সঞ্চয় কাজ দ্বারা গঠিত হয়ে থাকে, তাই তো? তাহলে লোয়েস বায়ুর সঞ্চয় কাজ দ্বারা সৃষ্টি হয়। ড্যাশ বালিয়াড়িতে দুটি শিং থাকে। তাহলে আমরা যে বালিয়াড়ি পড়েছিলাম, বালিয়াড়ি কি কি শ্রেণীবিভাগ ছিল? একটা হচ্ছে তির্যক বালিয়াড়ি বা বারখান বলা হচ্ছে, যেটা আড়াআড়ি ভাবে গঠিত হচ্ছে এবং সেটাতে একটু অর্ধচন্দ্রাকৃতি চাঁদের মতো এই শিংটা বেঁকে গিয়ে একটা শিংয়ের আকার ধারণ করছে দুই সাইডটা। তাহলে কোন বালিয়াড়িতে শিং থাকে? তির্যক বা বারখান বালিয়াড়িতে। সবাই একটু ভালো করে বুঝতে পারছো তো? আচ্ছা, এরপরে বলো মরুভূমির শুষ্ক নদী খাত। এই মরুভূমির শুষ্ক নদী খাতকে কি বলা হয়? আমরা মরুভূমির শুষ্ক যে নদী খাত আমরা আলোচনা করেছিলাম, সেখানে কি ছিল? হঠাৎ করে যদি তাহলে এই শুষ্ক নদী খাত, এই শুষ্ক নদী খাত আমরা কোথায় দেখতে পাই? মরুভূমিতে দেখতে পাই। এটা কেমন ধরনের হয় বলো তো? হ্যাঁ, একদমই ঠিক বলেছো। এটা নদীর প্রবাহপথ বা জলধারার প্রবাহপথ বলবো না, এটা শুধুমাত্র জলের প্রবাহপথের চিহ্ন মাত্র আমরা বলতে পারি। কারণ এই যে শুষ্ক নদী খাত, সবসময় জল প্রবাহিত হতে দেখা যায় না। হঠাৎ করে বন্যা বা বৃষ্টির জন্য যদি কোনো একটা সময় দেখা গেছিল সেই অঞ্চলে ঢাল অনুসারে জল প্রবাহিত হয়েছিল, কিন্তু সেই চিহ্নটা, জলের চিহ্নটা থেকে গেছিল, সেই জন্য এটাকে বলা হয় শুষ্ক নদী খাত। এটাকে কি বলা হচ্ছে? এই শুষ্ক নদী খাতকে বলা হচ্ছে ওয়াদি। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এগুলো কিন্তু নামকরণ রয়েছে, তাই তো? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন বলছে যে ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। তাহলে আমরা যে নদীর ভূমিরূপ পড়েছি, অর্থাৎ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত যে আমরা ভূমিরূপ পড়েছি, বহন কার্য এবং তার সাথে সাথে সঞ্চয় কার্য। নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হয়, তখন সেই নদীর সেই অবস্থাকে আমরা কি নামে চিহ্নিত করেছি? মিয়েন্ডার নামে চিহ্নিত করেছি। তো তখনই আলোচনার সময় আমরা বলেছিলাম যে এই মিয়েন্ডার কথাটি কিন্তু একদিনে বা হঠাৎ করে আসেনি। এই মিয়েন্ডার কথাটি এসেছে তুরস্কের একটা নদী, তার নাম হচ্ছে মিয়েন্ডারাস। তো এই নদীটা অতিরিক্তভাবে এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে। সেইখান থেকেই তার নামকরণ অনুসারেই যখনই নদীতে বাঁক সৃষ্টি হয়, তখন সেই ভূমিরূপকে মিয়েন্ডার নামে চিহ্নিত করা হয়েছে। তাহলে সঠিক উত্তর কি হলো? মিয়েন্ডারেস। মনে থাকবে তো? পার্বত্য প্রবাহে নদীর অবঘর্ষণে সৃষ্ট গর্তকে ড্যাশ বলা হয়। তো বলেই দিয়েছে কোন অঞ্চলে হয়? পার্বত্য প্রবাহে। তো এই পার্বত্য প্রবাহে এই যে অংশ, এই পার্বত্য প্রবাহের নদীর অবঘর্ষণে যখন অবঘর্ষণ প্রক্রিয়াটা কেমন হয়? এই যে নদীর জলের সঙ্গে বড় বড় নুড়ি, বা নুড়ি বলবো না, বড় বড় পাথরখণ্ড, এই পাথরখণ্ড যখন নদীর নিম্ন খাত বা একদম যে ভূমির যে খাত রয়েছে, সেখানে আঘাত করার ফলে, আঘাত করতে করতে সেখানে কিন্তু গর্তের সৃষ্টি হয়ে যায়। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে মন্থকূপ। ঠিক আছে? আচ্ছা, আরো একটা কূপ এই নদীর পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়, তার নাম কি বলতে পারবে? ভেরি গুড, প্রপাত কূপ। কোথায় হয় বলো তো? জলপ্রপাতের ওইখানটাতে হয়, তাই তো? জল মানে জল যখন অনেক উঁচু থেকে, জলপ্রপাতের ওখানে উঁচু থেকে পড়ার জন্য, অনেক উঁচু থেকে পড়ার জন্য নিচে কিন্তু একটা বেশ বড় গর্তের সৃষ্টি হয়ে যায়। সেই ভূমিরূপকে কি বলা হয়? প্রপাতকূপ বলা হয়। খুব ভালো। আচ্ছা, এই অংশের লাস্ট প্রশ্ন দেখো, আবহবিকার ও ক্ষয়কার্য। তাহলে আবহবিকার কাকে বলে তোমরা জানো তো? হ্যাঁ, তাহলে আবহাওয়ার বিভিন্ন কার্যাবলীর জন্য কোনো শিলাখণ্ডে বা খনিজের ওপরে যদি
শিলাখণ্ড খসে বা যদি সেখান থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু সেই ক্ষয়জাত পদার্থগুলো স্বস্থানেই পড়ে থাকে, অন্য অন্য জায়গায় প্রবাহিত হয় না। আর ক্ষয়কার্য, যেটা ক্ষয়কার্য হয়ে যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়। তাহলে আবহবিকারের ক্ষয়কার্য হলে কি হয়, কোনো ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় না হ্রাস পায়, সেটা আগে তোমাদেরকে বলতে হবে। উচ্চতা হ্রাস পায়। তাহলে ভূমিরূপের উচ্চতা যদি হ্রাস পায়, তাহলে সেই অবস্থাকে কি নামে বলা হবে? সেই অবস্থাকে অবরোহণ বলা হবে, তাই তো? তাই এইখানটাতে আমরা সেটাই বলছি, অবরোহণ, অর্থাৎ ক্রমে ক্রমে ভূমির উচ্চতার হ্রাস হয়ে যাওয়া। আরোহণ মানে বৃদ্ধি পাওয়া। এইটা কিন্তু গুলিয়ে ফেলবে না, গুলিয়ে ফেললেই কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন আসলেই কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্ট হয়। তাহলে মরুদ্যান দেখেছো তোমরা, মরুদ্যানের আগে কিন্তু অপসারণ গর্ত সৃষ্টি হয়, তাই না? এই অপসারণ গর্ত যদি আরো বড় হতে হতে ভৌমজলের সঙ্গে যোগাযোগ হয়ে সেখানে যদি জল জমা হয়ে যায়, এবং জল জমা হলে চারিদিকে যদি একটা সবুজে সমারোহ সৃষ্টি হয়, তাহলে সেই অবস্থাটাকে আমরা কি বলবো? মরুদ্যান বলতে পারি। তাহলে এই যে মরুদ্যান কিসের ফলে সৃষ্টি হচ্ছে? সঞ্চয় কার্য, বহন কার্য, ক্ষয় কার্য। ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হচ্ছে। সঠিক উত্তর কি হলো? ক্ষয় কার্য। নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতি। তা নীল নদের বদ্বীপ কোন আকৃতির, কেমন দেখতে? দেখবে আমরা যখন বদ্বীপের শ্রেণীবিভাগ পড়েছিলাম, সেখানে ধনুক আকৃতির বদ্বীপ, ডেল্টা আকৃতির বদ্বীপ আর পাখির পাতার মতো বদ্বীপ আমরা দেখেছিলাম। তাহলে নীল নদের যে বদ্বীপ বা আমরা দেখেছিলাম ছবিতে, সেটা কেমন দেখতে? ধনুক আকৃতির বদ্বীপ। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে বলা হচ্ছে দুটি কড়ির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলা হয়। অর্থাৎ কি হবে তাহলে বলো উত্তর? মধ্যবর্তী অংশকে কড়ি, যেটা কড়ি সার হ্রদ হতে পারে, যে পর্বত গাত্রে কি হয়, হাতলওয়ালা ডেকচারের মতো যে অংশটা দেখা যায়, সেটাকে কড়ি বলা হচ্ছে। তাহলে পাশাপাশি অবস্থিত দুটি কড়ির যে মধ্যবর্তী অংশ থাকে তাকে কি বলা হয়? অ্যারেট বা এরিটি। তাহলে সঠিক উত্তর কি হলো? এরিটি হলো। দেখো আবার একই একটা প্রশ্ন দিয়েছে, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি। তাহলে বহির্জাত শক্তি রয়েছে, বহির্জাত শক্তির ভূমিভাগের সমতলীকরণ। তাহলে ভূমিভাগ কি হবে? সমতল হবে। তাহলে উচ্চ ছিল, সমতলীকরণ হবে। তাহলে কি হচ্ছে? ভূমিভাগ হ্রাস পাচ্ছে, তাহলে কি হবে? অবরোহণ সঠিক উত্তর হবে। হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে সৃষ্ট দীর্ঘ যে সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরা লক্ষ্য করা যায়, সেই ভূমিরূপকে কি বলা হয়? সে ভূমিরূপকে বলা হয় এসকার, তাই তো? যে শৈলশিরা দেখা যায় আঁকাবাঁকা প্রবাহিত, কয়েকশো মিটার থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে, দীর্ঘ। আচ্ছা, এটা আবার দেখো, একটু আগেই আমরা এটা দেখে এসেছি, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কি বলা হয়? সঠিক উত্তর ক্রেভাস। ক্রেভাস ইজ দ্য রাইট অ্যান্সার। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলা হয়। কি বলা হয়? এক্ষুনি বললাম আমরা, এটা মন্থকূপ বলা হয়। মনে থাকবে, এসকার হিমবাহের ড্যাশ কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। তাহলে এসকার কিসের ফলে সৃষ্ট ভূমিরূপ? সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হচ্ছে এসকার। তাহলে বোঝা গেল সবার? তাহলে আমরা একটু রিপিট করে নিই। মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, ক্ষয় কার্যের ফলে। নীল নদের বদ্বীপ ধনুক আকৃতির হয়। দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে এরিটি বলা হয়। বিভিন্ন ধরনের
বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ অবরোহণ বলা হয়। হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে সৃষ্ট দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে কি নামে রাখা হয়? এস্কার বলা হয়। হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলা হয়। খুব ভালো। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলা হয়। এস্কার হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে। আচ্ছা, এবার সত্য মিথ্যা, যদি ঠিক হয় তাহলে সত্য হবে, আর যদি ভুল হয় তাহলে সেটাকে আমরা ভুল বলবো। ঠিক আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে হিমবাহের ওপর নদী, হিমবাহ না, হিমরেখার ওপর নদীর কাজ শুরু হয়। কথাটা কি ঠিক? হিমরেখা, এই হিমরেখার উপরেই কি নদীর কাজ শুরু হবে? কারণ হিমরেখার এখানটাতে দেখা যায়। আচ্ছা, প্রথম যে প্রশ্ন বলা হচ্ছে হিমরেখার ওপর নদীর কাজ শুরু হয়, তাহলে কি হবে? হিমরেখার ওপরে। কথাটা ঠিক না ভুল বলো তো? কারণ দেখো, হিমরেখা, এই হিমরেখা কিন্তু হিমবাহের একদম সর্বশেষ একটা অংশ, এবার এর পরেই কিন্তু ধীরে ধীরে হিমবাহের যে প্রভাব সেটা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। এই সর্বশেষ সীমায় এসে এখানটায় কিন্তু যখন গ্রীষ্মকাল আসে বা যখন একটু অক্ষাংশ ভেদে পরিবর্তন হয়, তখন কিন্তু এখানটায় বরফগুলি, যে জমে যাওয়া বরফগুলি থাকে, সেগুলো কিন্তু ধীরে ধীরে গলতে শুরু করে। আর বরফ যদি গলে যায় তাহলে কি হবে? বরফ গলে গেলে সেখানে কিন্তু জলের প্রবাহ লক্ষ্য করা যাবে। আর জলের প্রবাহ লক্ষ্য করা গেলে সেটা কি নামে চিহ্নিত করা হবে? নদী নামে। তাহলে যদি বলা হয় হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, তাহলে এই স্টেটমেন্টটা সত্য না মিথ্যা? এটা একদম সঠিক, অর্থাৎ সত্য হবে। তারপরে 2 নম্বর বলা হচ্ছে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান। তাহলে মরু অঞ্চলে নদীর কাজ কি দেখা যায়? দেখা যায় না। হিমবাহের কাজ দেখা যায়? দেখা যায় না। তাহলে বায়ু এখানে মূলত প্রধান চালিকা শক্তি, তাহলে কথাটি সত্য কথা। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। এই যে বদ্বীপ অঞ্চল, তাহলে যেখানটাতে নদীর আর সেরকম শক্তি থাকে না, নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। এঁকে বেঁকে প্রবাহিত হলে কি হয়? মিয়েন্ডার হবে। এই মিয়েন্ডার থেকে ধীরে ধীরে আরো যত উত্তল অংশে ক্ষয়কার্য হতে থাকবে, তত এটা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হবে। তখন সেটা হবে এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে এই বদ্বীপ অঞ্চলে কিন্তু অনেক অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়, তার মানে কথাটি সত্য কথা। ক্যানিয়ন ভূমিরূপ সৃষ্টি হয় হিমবাহের কার্যের ফলে। ক্যানিয়ন কোন প্রাকৃতিক কার্যের ভূমিরূপ? নদীর কার্যের ফলে গঠিত। তাহলে কথাটা কি ঠিক না ভুল? কথাটি ভুল। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। মন্থকূপ কিসের দ্বারা সৃষ্টি হয়? অবঘর্ষের ফলে সৃষ্টি হয়, তাই তো। আর জলপ্রপাত পাদদেশে কি সৃষ্টি হয়? প্রপাতকূপ সৃষ্টি হয়। তাহলে উত্তরটা কি হবে? ভুল উত্তর হবে। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়। একদম ঠিক। অক্ষাংশ নিরক্ষরেখায় একরকম, কর্কটক্রান্তি প্রান্তে একরকম, আবার মেরুবৃত্ত প্রদেশে একরকম। তাহলে সেজন্য পরিবর্তন হচ্ছে, কথাটাই কি হবে? ঠিক। ভাগীরথী এবং অলকানন্দা, এই যে দুটি নদীর মিলনস্থল কি নামে পরিচিত? দেবপ্রয়াগ নামে পরিচিত। কথাটা কি ঠিক না ভুল? ঠিক। তার উত্তরটা হবে সত্য। নদীর গতিবেগ মাপার একক হলো কিউসেক। কিউসেকের পুরো কথা কিউবিক পার সেকেন্ড, তাই তো। আচ্ছা, এটা এফপিএস পদ্ধতিতে হচ্ছে। তাহলে এটা নদীর গতিবেগ মাপা হচ্ছে তো এই কিউসেকের দ্বারাই, তাহলে কথাটি কি হবে? সত্য হবে।
বারখান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয়। আমরা যে বালিয়াড়ি শ্রেণীবিভাগ করেছিলাম, তো সেখানে অর্ধচন্দ্রাকৃতি দেখতে যে চাঁদের আকার আমরা দেখেছিলাম, তো সেখান থেকে কিন্তু এই যে শিংটা বেরিয়েছিল, সেই শিংটা কিন্তু ধীরে 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 আস্তে আস্তে আরো লম্বা হয়ে গেলে তখন সেটাকে আমরা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিফ বালিয়াড়ি বলছিলাম, তাই না? আর বারখান বালিয়াড়ি হচ্ছে ক্ষণস্থায়ী। বারখান বালিয়াড়ি ধীরে ধীরে পরিণত হয় কিসে? সিফ বালিয়াড়িতে। তাহলে উত্তরটা কি হবে? কথাটি সত্য কথা, সঠিক এটা। তাহলে বোঝা গেল এখানে সত্য আর মিথ্যা। কারোর কোনো প্রশ্ন নিয়ে ডাউট আছে যে এটা সত্য হবে মিথ্যা হবে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপের ভাস্কর্য তৈরি হয়। কি বলেছে? এই বহির্জাত প্রক্রিয়া তার মানে যে বায়ুর কার্য, হিমবাহের কার্য, নদীর কার্য বা আবহবিকারের বিভিন্ন কার্যের ফলে ভূমিরূপের ওপরের কি হয়? আকৃতিগত পরিবর্তন ঘটে, তাই না? সেটাকেই ভাস্কর্য বলা হচ্ছে। তাহলে কথাটা কি সত্য না মিথ্যা? একদম সত্য। ক্যানিয়নে নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয় বলছে। পার্শ্বক্ষয় যদি বেশি হয় তখন সেটা ক্যানিয়ন হবে? ভি আকৃতির উপত্যকা তৈরি হবে পার্শ্বক্ষয় বেশি হলে, আর এটা আই আকৃতির মতো দেখতে হয় অনেকটা ক্যানিয়ন। তাহলে এই কথাটা কি ভুল কথা? সঠিক উত্তরটা ভুল হবে। মাজুলি ভারতের বৃহত্তম নদী দ্বীপ। কথা ঠিক না ভুল? কথাটি একদম ঠিক, কারণ মাজুলি হচ্ছে ভারতের একটা বৃহত্তম নদী দ্বীপ। বদ্বীপ বললে কিন্তু আবার আলাদা হয়ে যাবে। উচ্চগতি অপেক্ষা নিম্নগতিতে নদী উপত্যকা চওড়া হয়। বলতো কথাটা ঠিক না ভুল? এই কথাটা কিন্তু একদম সত্য, কারণ উচ্চগতিতে নদী তো বেশি চওড়া হয় না। নদী কিন্তু যে অল্প অংশ থাকে সেখানে নদী ব্যাপক পরিমাণে ক্ষয়কার্য করতে করতে এগিয়ে আসে। যত নিচের দিকে আসে তখন নদী তত চওড়া হতে থাকে। সত্য। হিমশৈলের 9 ভাগের 1 অংশ জলের ওপর জেগে থাকে। এটা আগে দেখতে হবে ভালো করে। এটা যদি 8-এর 9 ভাগ অংশ তখন কিন্তু চেঞ্জ হয়ে যেত। তাহলে 9 ভাগের 1 অংশ বলা হচ্ছে, জলের ওপর বলা হচ্ছে। একই রকম ভাবে এটা 8 ডিভাইডেড বাই 9 দিত, আর যদি বলতো জলের নিচে থাকে তখন কিন্তু সেটাও সত্য হতো। তাহলে হিমশৈলের 9 ভাগের 1 অংশ জলের ওপর জেগে থাকে, কথাটি সত্য। মালাস্পিনা একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ। আমরা যে হিমবাহের শ্রেণীবিভাগ পড়েছি তার মধ্যে মালাস্পিনা রয়েছে। আলাস্কার মালাস্পিনা সেটা কিন্তু পাদদেশীয় হিমবাহের একটা উদাহরণ বলা যায়। তাহলে কথাটি একদম সত্য। কোরি ভূমিরূপ ফ্রান্সে সার্ক নামে পরিচিত। আমরা যখন কোরি হ্রদ বা সার্ক হ্রদ পড়েছিলাম তখন কিন্তু বিভিন্ন দেশে, ইংল্যান্ডে কোরি, ফ্রান্সে সার্ক, এরকম নামে আমরা বিভিন্নভাবে পড়েছিলাম। তো সেইখান থেকেই বলা হচ্ছে যে এটা ভূমিরূপটি ফ্রান্সে কি নামে পরিচিত? সার্ক নামে পরিচিত। তাহলে সত্য কথা এটা। উপকূল অঞ্চলে বায়ুর সঞ্চয় কাজ দেখা যায়। উপকূল অঞ্চল মানে সমুদ্র উপকূল অঞ্চল, যে দীঘা, পুরীর মতো এরকম যে বিচ রয়েছে সেখানটায় কিন্তু এই বালিয়াড়িগুলো জমা হয়ে কোনো কোনো জায়গায় বালির স্তূপ আকারে সঞ্চিত হয়ে যাচ্ছে। সমুদ্র থেকে যে বালি আসছে এবং তার সাথে বায়ুর একটা কার্যকরী ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। তো সেখানে বালিয়াড়ি কি হচ্ছে? সঞ্চয় হতে দেখা যাচ্ছে। তাহলে কথাটি সত্য একদম। বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে বাজাদা গড়ে ওঠে। কথাটা ঠিক না ভুল? বাজাদা কোথাকার ভূমিরূপ? বাজাদা হচ্ছে পেডিমেন্টের পরেই বাজাদা লক্ষ্য করা যায়, তাই তো? তো এটা বায়ু আর জলধারার মিলিত কার্যের ফলে গড়ে উঠতে দেখা যায়। তাহলে কথাটি হবে সত্য, মানে বাক্যটি একদম সত্য কথা, তাই তো? তাহলে আমরা এতক্ষণে প্রথমে শূন্যস্থান পূরণ আলোচনা করেছি। শূন্যস্থান পূরণে সেখানে 20টা প্রশ্ন আমরা প্রায় আলোচনা করলাম, 20 বা 21টা। এখানে 18টি সত্য বা মিথ্যা আলোচনা করলাম, ঠিক আছে?
এবার আমরা এক কথায় বা দুই এক কথায় যে উত্তর দাও রয়েছে সেইটা এবার আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে এক কথায় উত্তর দাও। প্রথম যে প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে, সেটা বলছে যে একটি গতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ দাও। তো গতিশীল প্রাকৃতিক শক্তি কোনগুলো? হ্যাঁ, এই গতিশীল প্রাকৃতিক শক্তি হচ্ছে জলধারা বা নদীর কাজ, বায়ুপ্রবাহের কাজ, বা জলবায়ুর ফলে কোনো ভূমির পরিবর্তন, এগুলো সবই কিন্তু গতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ। আচ্ছা, যদি স্থিতিশীল শক্তির কথা বলা হয় তাহলে উষ্ণতা, বৃষ্টিপাত, এগুলো আমরা উদাহরণ হিসাবে বলতে পারি। তাহলে গতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ হিসাবে জলধারা বা নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, এগুলো হচ্ছে উদাহরণ। আবহবিকার জাত পদার্থ প্রাকৃতিক শক্তি দ্বারা অন্যত্র বাহিত হলে তাকে কি বলা হয়? তাহলে তোমরা ইতিমধ্যে একটু হলেও জেনেছো যে আবহবিকারজাত পদার্থ সেই মানে ক্ষয় কাজ হয়ে যাওয়ার ফলে কিন্তু সেই স্থানেই পড়ে থাকে। সেই পদার্থ যদি আবার কোনোভাবে সেটা যদি প্রাকৃতিক যে কোনো শক্তির দ্বারা হতে, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ বা অন্যান্য যে কোনো শক্তিরা যদি সেই অন্যত্র সরে যায়, তখন সেই অংশকে কি বলা হয়? ক্ষয়ীভবন বলা হবে। ঠিক আছে? নদীর গতিবেগ 2 গুণ বাড়লে বহন ক্ষমতা কত বৃদ্ধি পায়? তা নদীর গতিবেগ যদি 2 গুণ বাড়ে, মানে অর্থাৎ গতিবেগ আগের থেকে আরো বেড়ে গেল, তাহলে তার বহন ক্ষমতা অর্থাৎ যেটুকু অংশ এবার এই অতিরিক্ত গতিবেগ হওয়ার জন্য যা ক্ষয়কার্য নদী এবার করলো, তার বহন ক্ষমতা কত বাড়ে বলতো? 64 গুণ বৃদ্ধি পায়। তাই না? একদম সঠিক বলেছো, অর্থাৎ 2 to the power 6। এটাকে বলা হয়, একদম ঠিক বলে তোমাদের বন্ধু, ষষ্ঠ ঘাতের সূত্র। তাহলে নদীর গতিবেগ 2 গুণ বাড়লে এর বহন ক্ষমতা বৃদ্ধি পাবে কত? 64 গুণ। কিউমেক কি? কিউমেক কি বলতো? এটাও কিন্তু নদী প্রবাহের বা নদীর জলপ্রবাহের মাপার একক, যেটা সিজিএস পদ্ধতিতে নির্ধারিত করা হয়, আর কিউসেক এপিএস পদ্ধতিতে নির্ধারণ করা হয়। তারপরে বলা হচ্ছে বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? ভালো করে দেখবে, বলা হচ্ছে বিশ্বের গভীরতম গিরিখাত, অর্থাৎ গভীরতম যে গিরিখাতের নাম হচ্ছে নেপালের কালীগণ্ডকী। ঠিক আছে? নেপালের কালীগণ্ডকী হচ্ছে বিশ্বের গভীরতম গিরিখাত। ঠিক আছে? আচ্ছা, মিসিসিপি নদীর বদ্বীপ কেমন দেখতে বলো? পাখির পায়ের মতো। এইটা সবসময় মাথার মধ্যে একদম ঢুকিয়ে রাখবে। সেটা হচ্ছে মিসিসিপি নদীর বদ্বীপ যদি বলা হয়, সঙ্গে সঙ্গে বলে দিতে হবে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ। আর নীল নদের বদ্বীপ দেখতে হবে কিসের মতো বলতো? ধনুক আকৃতির বদ্বীপ। যখনই তোমাদেরকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তোমরা প্রতিটা বলতে পারো। আচ্ছা, তাহলে পাখির পায়ের মতো বদ্বীপ হলো। কোন প্রক্রিয়ায় নদী বেশি ক্ষয় কাজ করে? তাহলে নদী তো 4টি পদ্ধতিতে ক্ষয় কাজ করে, 4টি 5টি পদ্ধতিতে: জলপ্রবাহ ক্ষয়, বুদবুদ ক্ষয়, দ্রবণ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়। তাই তো? তাহলে সব থেকে বেশি ক্ষয় কাজ কিন্তু করে কিন্তু জলের আঘাত দ্বারা। অর্থাৎ জল যখন যাচ্ছে, পার্শ্ব প্রবাহ হতে পারে, নিম্ন প্রবাহ হতে পারে, নিম্ন দিকে হতে পারে, তাহলে জলের প্রবাহ ক্ষয় যেটা সব থেকে বেশি ক্ষয় কাজ করে থাকে। ঠিক আছে? বহিবিধৌত সমভূমিতে হ্রদগুলোর নাম কি? অর্থাৎ এই বহিবিধৌত সমভূমি কোথায় দেখতে পাওয়া যায়? একদম ঠিক, হিমবাহ আর জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপ লক্ষ্য করা যায় সেটাই হচ্ছে বহিবিধৌত সমভূমি। এইখানে কেটেল
কিভাবে গড়ে উঠছে? দেখা গেল হিমযুগে বা কোনো একটা অবস্থাতে বড় পাথরের চাই বা পাথরখণ্ড ভূমিরূপের ওপর পড়েছিল, দীর্ঘদিন পড়ে থাকার জন্য কি হচ্ছে, সেখানে একটা বড় গর্তের সৃষ্টি হয়েছিল, এবং সেইটা যদি সেই বরফ গলে যাওয়ার জন্য সেই অংশে যদি সেই গর্তটা যদি জল দ্বারা ভর্তি হয়ে যায়, জলাশয়ের আকার ধারণ করে, তখন তাকে কি বলা হচ্ছে? কেটেল হ্রদ। গর্তটিকে বলা হচ্ছে কেটেল, আর জল ভর্তি তখন থেকে কেটেল হ্রদ বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা গেল, একবার রিপিট করে নিই আমি। একটি গতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ বলো। জলধারা বা নদী বা বায়ুপ্রবাহ। আবহবিকারজাত পদার্থ প্রাকৃতিক শক্তি দ্বারা অন্যত্র বাহিত হলে ক্ষয়ীভবন বলা হয়। নদীর গতিবেগ 2 গুণ বাড়লে বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়? 64 গুণ। কিউমেক কি? সিজিএস পদ্ধতিতে নদী প্রবাহ মাপার একক। বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? নেপালের কালীগণ্ডকী। মিসিসিপি নদীর বদ্বীপ কেমন দেখতে? পাখির পায়ের মতো। কোন প্রক্রিয়ায় নদী বেশি ক্ষয়কাজ করে? জলপ্রবাহ ক্ষয়ের দ্বারা। বহির্বিধৌত সমভূমি হ্রদগুলির নাম কি? কেটেল হ্রদ। এর পরের যে প্রশ্নগুলো রয়েছে দেখো, এগুলো কিছু কিছু প্রশ্ন হয়তো আমরা আগেই জেনে এসেছি। দুটি কড়ির মাঝে কি গড়ে ওঠে? অর্থাৎ দুটি কড়ি বা সার্কের মধ্যবর্তী যে অংশ দুটোকে পৃথক করে রেখেছে, অ্যারেট বা এরিটি। ভেরি গুড। বিশ্বের উচ্চতম জলপ্রপাত এর নাম কি? সাল্টো অ্যাঞ্জেল। ঠিক আছে, এটা বিশ্বের উচ্চতম জলপ্রপাত। বারখান বায়ুর কি কাজের ফলে সৃষ্টি হয়? এতক্ষণ আলোচনা করলাম অনেকবার। বারখান বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়, তাই তো। সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? অর্থাৎ এই যে বালিকাময় মরুভূমি, যেটা একদম পুরো বালুর যে প্রান্তর, সেটা কি নামে পরিচিত বলো? পেডিমেন্ট। ভেরি গুড। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? তো এখানে 3টি দ্বীপ সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঘোড়ামারা, নিউমুর, আর একটা হচ্ছে লোহাচর, তাই তো। তো এখানে ওই দুটো দ্বীপ এখনো একটু একটু লক্ষ্য করা যায়, স্থলভাগ এখনো কিছু রয়েছে, কিন্তু নিউমুর দ্বীপটা সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে গেছে। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? আলাস্কার হুবার্ড উপত্যকা হিমবাহ। ঠিক আছে, আলাস্কার হুবার্ড। এই একটা দেখো, খুব ভালো প্রশ্ন। নদী বাঁকের কোন দিকে বেশি ক্ষয় ঘটে? অর্থাৎ যে নদী বাঁক কোথায়, কোন ভূমিরূপে হয়? মিয়েন্ডারে হয়। তাহলে মিয়েন্ডারে যখন ক্ষয় হয়, কোন দিকে বেশি ক্ষয় হয়? অবতল ঢালে। মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? সমুদ্র পৃষ্ঠে। মেরু অঞ্চল কিন্তু একদম যখন উপরে উঠে তখন তো এমনি ঠান্ডা, তো সমুদ্র পৃষ্ঠেই কিন্তু এই হিমরেখা লক্ষ্য করা যায়। বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম কি? যদি সমান্তরাল বলে তখন আমরা বলবো সিফ বালিয়াড়ি, আর আড়াআড়ি বললে তখন বলবো তির্যক বা বারখান বালিয়াড়ি। আচ্ছা, এবার আমরা আলোচনা করব যে উচ্চভূমি দুটো নদী ব্যবস্থাকে পৃথক করে রাখে তার নাম কি? অর্থাৎ নদীর ঠিক মাঝখানে অবস্থান করে দুটো নদীকে দুদিকে বিভক্ত করেছে, দুটো দিকে চলে যাচ্ছে তাদের ঢাল অনুযায়ী। কি? জলবিভাজিকা। ভেরি গুড। ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত হয়ে যায়, তাহলে ভূপৃষ্ঠের শিলাস্তর যখন উন্মুক্ত হয়ে যাচ্ছে, উপরের শিলাস্তর সম্পূর্ণভাবে চলে যাচ্ছে, তখন তাকে কি বলা হচ্ছে? নগ্নীভবন। মরুভূমির শুষ্ক নদী খাত, দেখো আমরা আগেও একবার এই প্রশ্নটা এসেছিল শূন্যস্থান পূরণে। তাহলে মরুভূমির শুষ্ক নদী খাতকে কি বলা হচ্ছে? ওয়াদি। ভেরি গুড। তাহলে এতক্ষণ আমরা এই যে প্রথম অধ্যায়ের অনুশীলনীর দ্বিতীয় পার্ট আমরা আলোচনা করলাম। পূর্বের ক্লাসে কিছু প্রশ্ন এমসিকিউ আর কি করেছিলাম, টেবিল
বাম স্তম্ভ ডান স্তম্ভ করেছিলাম। এই অংশে কি কি আলোচনা করলাম আমরা? 1 নম্বরের শূন্যস্থান পূরণ, তারপরে সত্য মিথ্যা, আর লাস্টে 2-1 কথায় উত্তর, তাই তো? তাহলে এই যে প্রশ্নগুলো বললাম তোমরা প্রত্যেকে খাতায় এগুলো নোট ডাউন করেছো, এগুলো ভালোভাবে বাড়িতে বারবার করে পড়বে। তাহলে এই চ্যাপ্টার থেকে কোনো শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের আর বাইরে আসবে না। সবটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের পক্ষে খুবই সেটা ভালো। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম অধ্যায় সম্পূর্ণ আলোচনা এখানেই শেষ হবে। পরবর্তী অংশে আমরা পরবর্তী অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। ঠিক আছে? সবাই ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আমাদের পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।